মুমতাহানা। মুমতাহানের বাসা কোথায়? স্যার আমার বাসা রাজশাহী বানেশ্বর। রাজশাহী চলে গেছে। মুমতাহানের বাসা কোথায়? স্যার আমার বাসা রাজশাহী। ওকে, এখন আলোচনায় আসি। এখন বলতে the definition of a vector space V involves an arbitrary field K. Here we first restrict K to be a real field R. এটা রিয়েল ফিল্ডের মধ্যে প্রথমে রেস্ট্রিক্ট করে দিলাম, in which case V called the real vector space. তো এটা ফিল্ডটা কি, এটা ইমাজিনারি রিয়েল কিছু বলেনি। তো যেহেতু যদি আমি ফিক্সড করে রিয়েল নাম্বার নিব শুধু, তাহলে আমি বলতে পারবো তখন এটা রিয়েল ভেক্টর স্পেস। ওকে, সে কথাই বলছে। In the last section of this chapter, we extend our result to the case where K is a complex field C. আমরা রিয়েল ফিল্ড করার পরে আমরা পরবর্তীতে কমপ্লেক্স ফিল্ডে এক্সটেন্ড করব, কারণ সব রিয়েল ফিল্ড কিন্তু কমপ্লেক্স ফিল্ডে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু কমপ্লেক্স ফিল্ডকে রিয়েল ফিল্ডে রিপ্রেজেন্ট করা যায় না। এটা একটা কিন্তু বিষয় আছে। In which case V is called, এই ক্ষেত্রে কমপ্লেক্স ভেক্টর স্পেস। Also we adopt the previous notation UVW or the vector, আমরা ইউজ করব এগুলো। ABC হচ্ছে স্কেলার হিসেবে আর UVW হচ্ছে ভেক্টর হিসেবে। বিভিন্ন কথা বলেছে। এরপরে we begin with the definition, let V be a real vector space. তার মানে V একটা ভেক্টর স্পেস, কিন্তু এটা রিয়েল ফিল্ডে। Suppose to each pair of vectors UV belongs to V, they are assigned a real number denoted by UV. এটা এভাবে আমরা চিহ্নিত করছি। The function is called, এটা কিন্তু একটা রিলেশন, UV এর একটা কিন্তু রিলেশন, UV এর মধ্যে একটা রিলেশন। তো রিলেশন গুলোকে আমরা বলছি অর্থাৎ ফাংশন বলি, সেটা আমরা জানি। এটাকে আমরা বলবো ইনার প্রোডাক্ট,
যদি এটাকে করতে পারি এরকম ইনার প্রোডাক্ট অন ভি ইফ ইট স্যাটিসফাইড দ্য ফলোইং অ্যাক্সিওমস, সেটা কি বলছে লিনিয়ার প্রপার্টি। তো যে কোনো একটা স্কেলার গুণ করলাম ওই ভেক্টর দুটোর সাথে, এটা যোগ করে দিলাম, তাহলে এই ধর্মটা এরকমই দাঁড়াবে যে এ বি আমরা আলাদাভাবে বেরিয়ে আসতে পারবো। একটা এক্সাম্পল দিলে আমাদের পরবর্তীতে আর ক্লিয়ার হবে। লিনিয়ার প্রপার্টি, সিমেট্রিক প্রপার্টি, ইউ ভি ইকুয়াল টু ভি ইউ, এটাকে বলা হয় সিমেট্রিক। ইউ ভি ইকুয়াল টু ভি ইউ, এটা যদি করা যায়। লিনিয়ার প্রপার্টি হচ্ছে কোনটা, যে লিনিয়ার ভেক্টর অ্যাডিশন উইথ লিনিয়ার মাল্টিপ্লিকেশন। দেখো এ হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে স্কেলার, বি হচ্ছে স্কেলার, এটা যোগ করে গুণ করে দিয়ে যোগ করলাম, সেটা আলাদা ভাবেও কিন্তু দুটার উপর ইফেক্ট করছে, এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। আর সিমেট্রিক হচ্ছে উল্টা নিয়ে দেওয়া যায়। আর পজিটিভ ডেফিনিট প্রপার্টি হচ্ছে ইউভি গ্রেটার দ্যান জিরো, ইউ ইউ দুটাই যদি হয় তাহলে দুটা হতে পারে, গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো। গ্রেটার দ্যান হতে পারে আবার জিরো হতে পারে। গ্রেটার দ্যান হবে কখন, গ্রেটার দ্যান হবে ইউ আর ভি যখন মানে জিরো না, ইউ 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 দুটাই একই রকম গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু জিরো হবে যদি দুটো একই হয়, মানে মান জিরো হয়, ইউ ইউ যদি জিরো হয় তাহলে হবে কেবল জিরো। যে বলছে ইউ ইউ ইকুয়াল টু জিরো ইফ এন্ড অনলি ইফ ইউ ইকুয়াল টু জিরো, তখন কেবল মাত্র জিরো, আদারওয়াইজ জিরো কখনোই হবে না। এই তিনটে প্রপার্টি যদি স্যাটিসফাইড করে তাহলে আমরা তাকে বলছি রিয়েল রিয়েল ইনার প্রোডাক্ট প্যাচ। তো এটা রিয়েল যা কিছু এখন এর পরবর্তীতে হয়তো রিয়েল বলবে না, কিন্তু বুঝে নিতে হবে ইনার প্রোডাক্ট বলতে আপাতত রিয়েল বোঝানো হচ্ছে। কিন্তু এই যে বলেছে ইন্ট্রোডাকশনে প্রথমে বলেছে we extend in the last section of this chapter we extend our results কমপ্লেক্স to the এটা কমপ্লেক্স ফিল্ডে। তো এই কারণে আর কি প্রথমে যখন আমরা রিয়েল ইনার প্রোডাক্ট বলবো তো রিয়েলকেই বোঝাবো, পরবর্তীতে আমরা কমপ্লেক্সে ইয়া করবো। তখন বলছে satisfied that the inner product is linear if the first position which is এই ওয়ান আর কি axioms 1 and the symmetric we obtain, এখান থেকে আমরা লিখতে পারি যে যদি আমি ভি2 এর সাথে মধ্যে যদি এক্সটেন্ড করি, যেমন এটা ইউ কে কিন্তু দুটো আলাদা করেছি ইউ1 ইউ2, এটাকে ভি কে যদি আমি আলাদা দুটো ধরে নিই সেটাও করা যাবে, ই আর ভিতে একই জিনিসটা করবে, সেটাও এই কথা বলেছে, আসলে জিনিসটা একই রকম। সেটা কি ইউ সি ওয়ান ডি ভি ওয়ান, এটা সি ভি ওয়ান ডি ওয়ান ইউ, এইভাবে মানে যেহেতু সিমেট্রিক প্রপার্টি এটা এক আর দুই ইউজ করে এটা করা যায়, এটাকে বলা হয় ট্রিকোনোমেট্রিক আর কি। যাই হোক, তো ইউ সি ভি ওয়ান ডি ভি টু, এটাকে আমি উল্টায় নিতে পারি না যে দুই নম্বর প্রপার্টি অনুযায়ী সিমেট্রিক, তাহলে এটা আগে নিলাম ইটা পরে নিলাম, এটা আগে নিলাম, তাহলে সি বের করে নিলাম ডি বের করে নিলাম, নেওয়ার পরে তো সি এটার মধ্যে আবার সিমেট্রিক করলাম, এটা তো আবার সিমেট্রিক, তাহলে এটা উল্টায় দিলাম ইউ ভি ওয়ান ডি ইউ ভি টু। ফাইনালি তাহলে আর কি ইউ সি এই দুটা ইকুয়াল দেখাও, এই দুটা যদি ইকুয়াল দেখায় এটার সাথে এটা রিলেশন দেখো, তাহলে ফাইনালি কি দাঁড়ালো, ফাইনালি দাঁড়ালো যে দেখো ইউ ভি সব ঠিক থাকছে ডিউ ঠিক থাকছে, তার মানে এটা যদি আমি আলাদা করেও নেই এটার মতো নয়, এটা আলাদা। দেখো এটা ইউ কে এক্সটেন্ড করেছে এ ইউ ওয়ান ভি ইউ টু ভি, এখানে করেছি কি ইউ কে রেখেছে সি ভি ওয়ান ডি ভি টু, এটাও সি নেওয়া যায় ভি নেওয়া যায়, তার মানে এটাকে বাড়ানো যায় এটাও বাড়ানো যায়, মানে ইয়ে করা কি বলে মাল্টিপ্ল অ্যাডিশন ইউ এর ক্ষেত্রে নেওয়া যায় ভি এর ক্ষেত্রে নেওয়া যায়, এটাই মূলত বুঝিয়েছে। that is the inner product function is also linear, এটা লিনিয়ার হবে কোন ক্ষেত্রে, in its second position ক্ষেত্র লিনিয়ার হবে, সেটা হচ্ছে combining these two property, এই দুটো প্রপার্টি যদি আমরা properties and using in induction yield, ইন্ডাকশন বলতে অনেকগুলো ক্ষেত্র বোঝায় একবারে, ইন্ডাকশনের ক্ষেত্রে যদি আমি বলি ইন্ডাকশন করি the following general formula equal to আমরা এটা লিখতে পারি ai ui vj uj, এখানটা একবারে মানে অনেকগুলো ক্ষেত্রে একবার আমরা লিখতে পারছি। ওকে, তো ওখানে একটা এক্সাম্পল দিয়েছে লেট ভিউ রিয়েল ইনার প্রোডাক্ট স্কেচ দেন বাই লিনিয়ারিটি, মানে লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি 3 1, তোমরা দেখো দেখলে বুঝবে এখানে, এটা দেখো তো একটু, এটা দেখো লিনিয়ার প্রপার্টি অনুযায়ী হয় কিনা।
বোঝা যায় কিছু? জি স্যার, গুণ করে দিছে সবগুলা। ওটার সাথে মিলাইলে লিনিয়ার প্রপার্টি অনুযায়ী তুমি খুব ইজি ভাবে করতে পারো। দেখো এটা আলাদা করে বের করে নিয়ে যেতে হবে। এটা থেকে এটা যাওয়া যায়, একই ব্যাপার। এটা থেকে এটা, এটা থেকে ঘটনাটা একই। সেটাই আমি বলছি, যেটা তোমরা এখন দেখো ঠিক আছে কিনা। সিলেবাসটা দেখে নিই। তোমার 2-1 না? জি স্যার, 2-1। ক্যারেক্টারিস্টিক্স 2 তোমাদের হয়েছে না এখনো হয়নি? ও আচ্ছা, তোমাদের সিলেবাসে কিন্তু উল্টা পাল্টা আছে, বইয়ের সাথে এত মিল নেই। হ্যাঁ, তাই বইয়ের সিলেবাস অনুযায়ী করে দিয়েছি, বই অনুযায়ী করে দিয়েছি, এখানে উল্টা পাল্টা আছে, আগে পরে আছে আর কি। ওকে, এটা তারা বুঝতে পেরেছো নাকি? এটা তাহলে আলোচনা করলাম না আর। এটা বুঝতে পেরেছো? এটা 3-1 minus 4u2 2v1 minus 5v2 plus 6v3। এখানে দেখো u1 u2 তিনটে তো আলাদা করে দিয়েছে এরা। টোটাল যদি ভেঙে দেওয়া হয় তাহলে কটা হয় দেখো তো? 6টা। দেখো, না বুঝলে বলে দেখি পারো কিনা, মাথা কাটা একটু। নর্ম কাকে বলছি? নর্ম বলছি নর্মাল ভেক্টর, এখানে আছে তোমাদের সিলেবাসেও আছে, নর্মাল অর্থগোনাল, কমপ্লিমেন্ট, অর্থগোনাল। আচ্ছা, নর্ম বলতে মূলত আমরা এই স্যাম্পল দ্বারা চিহ্নিত করি, এগুলো হচ্ছে রুট কে বোঝায়। সেটার কি রকম? বাই দ্য থার্ড এক্সাম i3 আমরা কি দেখেছিলাম যে ইউ ইউ ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ইউ ইউ আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা যাই হোক, তার মানে যখন দুটাই 0 হবে তখন এটা মান 0 হবে, আদারওয়াইজ সেটা 0 হবে না। তো এটাই বলছে বাই দ্য থার্ড এক্সাম। সো থার্ড এক্সাম হচ্ছে অফ অ্যান ইনার প্রোডাক্ট ইউ ইউ ইজ নন নেগেটিভ ফর ভেক্টর ইউ, মানে কখনোই নেগেটিভ হবে না। নন নেগেটিভ মানে কি? যেটা নেগেটিভ না। 0 কি নেগেটিভ না পজিটিভ? স্যার ওইটা তো অঋণাত্মক সংখ্যা, নেগেটিভ না, ঋণাত্মক অধনাত্মক, মানে স্যার নেগেটিভ না পজিটিভ না। জি স্যার। অঋণাত্মক, অধনাত্মক আর নিউট্রাল এক কথা না। আমি কি বোঝাতে পারছি? তো ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, তোমাদের সংখ্যা জ্ঞান খুব প্রখর থাকতে হবে। তোমরা ম্যাথের বইটাই পড়ো তো নাকি? এমনি আদার্স আগে পড়েছো? এগুলো পড়ো একটু। যে ফেসবুকে একজন খুব ভালো ভাবে বোঝায় ছোট ভাইকে ফান্ডামেন্টাল নলেজ গুলো, সেগুলো হচ্ছে তোমার কি চমক হাসান, বুয়েটের স্টুডেন্ট ছিল, সে এখন আমেরিকায় পিএইচডি করে শেষ করেছে। তো ও কিছু দেয় করেছে, একটু দেখো, খুব মজা করে লাগে, আমারও মজা লাগে মানে এগুলো জানতে। মানে আমরা একভাবে জানতাম, ওগুলো সঠিক ছিল, জানা ভুল ছিল না, কিন্তু এর জানাটার প্যাটার্নটা আলাদা করেছে, ছেলে পেলে খুব মজা সহকারে পড়তে পারে। তো যাই হোক, তাছাড়া যে জাফর ইকবাল স্যার অনেক বই আছে, নিউরনের উন্নয়ন, এই জাতীয় সিরিজের বইগুলো, এগুলো তোমরা দেখতে পারো সম্পর্কে, তাহলে ভালো ধারণা আসবে। গণিত ভয়ে অনেকে আছো যে গণিত বাধ্য হয়ে পড়ছো, পুরানি এটা সেটা নানা কথা। তো
এগুলো মজা করেই নিতে হবে, মানে বোঝা করে নিয়ে পড়াটা খুব কঠিন হয়ে যায়। ওকে, আচ্ছা, যে কথা বলছি যে জিরো নিউট্রাল বলা হয়, সেটা আসলে দুইটা নেচার প্রদর্শন করে। পজিটিভ নেচার প্রদর্শন করতে পারে, নেগেটিভ নেচার প্রদর্শন করতে পারে। তাহলে তো ও অঋণাত্মক অধীনাত্মক হলো না, ও পজিটিভ ধারণ করতে পারে, নেগেটিভ আচরণ করতে পারে, সে আসলে দুটাই ধারণ করতে পারে। জি এই স্যার। জন্য জিরোকে তুমি নন নেগেটিভ বলতে পারো বা নন পজিটিভও বলতে পারো, এটা তো কোনো সমস্যা, অদ্ভুত এক জিনিস এটা একটা। এটার এতই প্রভাব, যার কোনো ক্ষমতা নাই সে সব জায়গায় ক্ষমতা দেখাতে পারে, ব্যাপারটা এরকম। জিরো কিন্তু ক্ষমতা নেই, অথচ বামে বসালে কোনো ক্ষমতা নাই, ডানে বসালে কিন্তু ভয়ঙ্কর রূপ দেখাতে পারে। জি স্যার। তো যত কাউকে ছোট করে দেখা মানে এক নাই যে এখন তার সামর্থ্য নাই বলে যে কোনো অবস্থাতে তার পরিবর্তন হবে না, এরকম কিন্তু না। তো তোমরা যখন ওই নাম শুনেছো না, টমাস আলভা এডিসন, ও যখন বিদ্যুতের বাল্ব জ্বালানোর চেষ্টা করছিল, তো 100 বার যখন সে ফেল করে, তখন মানে 100 বার তুমি ট্রাই করে 100 বারই ব্যর্থ হয়েছে। তো সবাই তখন তাকে নিয়ে ঠাট্টা করতো যে শরম লজ্জা নাই, যে 100 বার করার পরে অপমান বোধ নাই, যে 100 বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারপরে আবার সে মানে ওই কাজই করতেছে। তো ও তখন বলেছিল, ও তখন অবস্থান কি ছিল বলো তো, এই সম্পর্কে তার তো জ্ঞান জিরো তখন মনে হচ্ছিল আমাদেরকে, যেন রেজাল্ট তো আসে নাই, রেজাল্ট না আসলেই বিফল। আমরা বলি না যে তুই একটা অঙ্ক কর, অঙ্ক করতে দিয়ে রেজাল্ট তো হয় নাই, রেজাল্ট হয় নাই মানে সে একদম তার কোনো ভ্যালুই নাই, না এরকম নয়, কখনোই নয়। আমি পরীক্ষার খাতাতেও আমি একটু পরীক্ষার খাতাগুলো একটু অন্যভাবে মেজার করি, কম্পেয়ার করবে কিভাবে, ওই রকম ভুল আরেকজন করেছে, সবাইকে তো সমান মার্ক দেওয়া যাবে না। এই জন্য আমার শিক্ষকরা অনেক সময় করি যে না, একে ফুল মার্ক দিতে হবে। তো আমি যোগ বিয়োগ ভুল করলাম সাধারণত জিরো করি না, কিছু রেখে দিই। কিন্তু সেন্সিটিভ কিছু বিষয় আছে, ভেক্টর চিহ্ন যেখানে দেওয়ার দরকার আছে, ভেক্টর না দিয়ে যদি তুমি ডট গুণন করো, তাহলে আমি জিরোই দিব। ভেক্টর চিহ্নটা খুবই জরুরি, এটা যোগ বিয়োগের মতো ভুল নয়, এটা খুব ক্রিটিক্যাল। ভেক্টরই নেই তো তুমি ডট প্রয়োগ করো কিভাবে, এটা সম্ভব নয়। এই জিনিসগুলো আবার সিনসিয়ার হওয়া উচিত, নর্মাল ক্যালকুলেশন গুলো করলে এগুলো ভুল না ধরাই ভালো। আচ্ছা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ও যখন 100 বার করে তখন ব্যর্থ হয়ে যায়, সবার ঠাট্টা করে, তখন ও বলে যে আরে বোকা, আমি তো 100 বার ব্যর্থ হয়েছি, তুই এটা তোমরা এটা দেখছো, কিন্তু আমি তো 100টা পথ জেনেছি যে 100টা পথে বাল্ব জ্বালানো সম্ভব না, ইলেকট্রিসিটি উৎপাদন করা সম্ভব না, 100টা পথ জেনেছি। আর আমরা যারা বাইরে থেকে কি দেখছি, ও 100 বার ব্যর্থ হয়েছে, আর ও বলছে না আমি 100 বার সফল হয়েছি। হয়েছি এই কারণে যে 100টা পথ যে ট্রাই করছে, এই 100টা পথে আমি আর যাবো না, এই পথগুলোতে আসলে আমার বিদ্যুৎ উৎপাদন করা বা বাল্ব জ্বালানো সম্ভব নয়। কনসেপ্টটা হচ্ছে এটা, তো কোনো কিছু ব্যর্থ হয়ে গেলেই মানে সব শেষ হয়ে গেলে এমন কিন্তু নয়। মাকড়সা যখন দেখো কতবার একটা জাল বুনছে, আবার ছিঁড়ে যায়, আবার করে, শেষ পর্যন্ত সেই জালটাতে সে বসবাস করে, সে শুধু না, সে চলে যায়, তার বাচ্চা কাচ্চা ওখানে কিন্তু আবার বসবাস করে, তো সেটা কিন্তু কষ্টের একটা ফসল। এই জন্য বলছি, যার কিছুই নাই সামর্থ্য, তোমার বন্ধুদের মধ্যে যার জ্ঞান নাই, মেধা নাই, নেই, পড়াশোনা করে না, ও ফার্স্ট হতে পারছে না, ভালো রেজাল্ট করতে পারছে না, ও দেখা যাবে ওর জীবনে ভবিষ্যতে এমন এক জায়গায় গেছে হয়তো তুমি যেতে পারছো না। তো এগুলো এই জন্য এটার মানে এটা নয় যে খারাপরাই ভালো হচ্ছে, ভালোরা খারাপ মানে মানে ভালো আর থাকতে পারছে, এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে কাউকে ছোট করে ভাবার কোনো উপায় নেই, কাউকেই ছোট করে ভাবা যাবে না। তো আমি এক্সাম্পল হিসেবে জিরোকে বললাম, জিরোর কোনো ক্ষমতাই নেই, ওকে ফেলে রাখো, কোনো কিছু করতে পারে না। বাম দিকে রাখো, কোনো কিছু করতে পারে না। ডান দিকে যখনই দেখো, ভয়াবহ পরিবর্তন করে যায়, 1000কে 1,00,000 বানায় দেয়, মানে জাস্ট দুটা জিরো, বাম দিকে 5টা জিরো দাও, কি কোনো ভ্যালু নেই। তার মানে ওর আসলে স্থান দরকার, স্থান অনুযায়ী মান পরিবর্তন হচ্ছে ওর। তো যথা জনকে যথাস্থান হবে। তো বিষয়গুলো হচ্ছে পার্থিব জীবনে আমাদের এই ঘটনাগুলো আছে। আহ আমি এবার তো একটু ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে বেশি ভালো লাগে। তো ধর্মীয় জীবনগুলোতেও তোমার জিরোর অবস্থান ওভাবেই তুমি ভাবতে পারো। তুমি সিম্পল যদি ভাবো, আমাদের যেটা আমাদের ধর্মে যেটা আছে, হিন্দু ধর্মেও যতটুকু আমি জানি, শ্রীমত ভগবদ্গীতা আমি যতটুকু পড়েছি বঙ্গানুবাদে, তো সেটাতে আমি যতটা দেখেছি যে ওরা বলছে যে উম, লা নাতিপাসিমা ইস্তি, মানে কোন ইয়াকের মানে ঈশ্বর একজনই, ওরা বলছে ঈশ্বর একজনই, 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 কেবল একজনই, এই কথাই বলছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তার মানে নাই, দেখো প্রথমে বলছে নাই, আমাদের ধর্মীয় দিক থেকে লা ইলাহা, লা মানে নাই, ইলাহ ইলাহ নাই,
কোনো কিছু নাই, কোনো কিছুই নাই, মানে তার অবস্থান কি জিরো, এখানে অবস্থানটা হচ্ছে জিরো। তো ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ, দেখো জিরো মানে একদম অবস্থান জিরো, কিচ্ছু নাই। তারপরে বলছে এক আল্লাহ, ধর্ম হিন্দু ধর্মগ্রন্থতে। এবং এই সে আল্লাহটা কতটুকু, সে আল্লাহটা এতই শক্তিশালী যে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে, কোনো কিছুই নাই। আমি একটু আমার মতো করে ভাবি, তো এই জন্য এটা মিলতে হবে বা তোমার থেকে কিছু মিলবে এমন না। তো এই জন্য যখন তুমি কম্পিউটার সায়েন্স বলো বা প্রযুক্তিগত দিক বলো, সবগুলিতে কিন্তু বাইনারি অপারেশন চলে। তোমার দশকার দিমিক এগুলো পড়েছো না? তো তোমরা জানো যে তোমার যে ছবিগুলো দেখতে পাচ্ছ আমার বা আমার সাথে যে তোমার কমিউনিকেশন হচ্ছে, এগুলো কিন্তু দুটো ডিজিটের কারণে, জিরো আর ওয়ান। এই জিরো আর ওয়ান, এটা এখানে কিন্তু আমি অনেক কিছু আমার মতো করে ভাবি আর কি, ধর্মীয় দিক থেকে। তো এগুলোর পাওয়ার আসলে সবচেয়ে, এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে যার কোনো কিছু নাই, সে যে অবস্থান পরিবর্তন, সে কিন্তু অনেক কিছু হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু চেয়েছিলেন, অনেক কিছু পেয়েছিলেন, কিন্তু সে কখনোই তার নিজের ফ্যামিলির জন্য সেটা খরচ করেননি, বা নিজের পরিবারের জন্য সামান্য কিছু রেখে সব মানুষকে দান করে দিতেন। কত পাগল, তাই না? সে মানে রাজকীয় জীবনযাপন পালন করতে পারতেন, তো সে তো সব পাওয়ার পরপরই সাথে সাথে মানুষকে দান করে দিতেন। তো প্রথম স্ত্রী যাকে বিয়ে করলো, সে তো ধনাঢ্য ফ্যামিলি ছিল, তাকে ধন সম্পদ দেখেই বিয়ে করেছে। অনেকেই ভাবে করে, আমি প্রশ্ন তোর খাতে তাই ধরলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই সম্পদগুলো সে কি করেছে? নিজের জন্য খেয়েছে? করে নাই। তার পৃথিবীতে কিছুই ছিল না, কিন্তু অবস্থান পরিবর্তনের সাপেক্ষে তার কিন্তু অবস্থানে ভয়াবহ। যে যেমন দুনিয়াতে যারা আমরা অনেক বেশি টাকা ইনকাম করছি, তাদের হিসাবটা কঠিন হবে। আর যারা কম টাকা ইনকাম করছে, যাদেরকে আমরা মূল্যায়িত করছি না, একজন রিক্সা ভাড়া ধরো 10 টাকা, সে কোনো কারণে রাত হয়েছে বা সন্ধ্যা লেগেছে বা রোদ বলেছে বলে 15 টাকা চেয়েছে, আমরা কি যেমন করি, মিয়া 10 টাকার ভাড়া তুমি 15 টাকা চাও। দুপুরে চালাতে গেলে বলো যে রোদ বেশি, সন্ধ্যার সময় বলো যে সুন্দর তুমি রিক্সা চালাবে কখন, এই বলে বলে তুমি তো সকালে আর কি বলে দুপুরেও তুমি ভাড়া বেশি নাও, আবার ভাড়া বেশি নাও। আবার সকালে বলবে স্যার সকাল অনেক, এত সকালে উঠছি ভাড়া মারার জন্য, তখন 5 টাকা বেশি চাও। এই ধরনের 5 টাকার জন্য আমরা যে কথাগুলো বলছি, সে সেগুলো শুনে হজম করেই কিন্তু সে জীবনযাপন করছে। তা আমি যে কাজের বিনিময়ে বেতন পাচ্ছি, সেটা কি অ্যাকুরেট? সেটা কি বেশি হচ্ছে না? যদি বেশি হয়, তাহলে তার কি দিবে, আর কম হলে তো বেঁচে গেলাম, কম হলে বেঁচে গেলে, এটা নিয়ে ভাবছি না। যেটাতে বেঁচে যাচ্ছি, ওটা আমার ভাবার দরকার নাই, পরকালে বলি বা দুনিয়াতেই বলি, যে অতিরিক্ত পাচ্ছি, যদি অতিরিক্ত হয়, আমার জানা অজানা, যদি জানার মধ্যে হয় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা, কিন্তু অজানাতেও যদি অতিরিক্ত হয়, তোমাকে প্রশ্ন করবে, তুমি তুমি কেন তুমি সেদিন প্রশ্ন করেনি আমাকে অতিরিক্ত কেন দেয়া হচ্ছে এই টাকাগুলো, আমাকে অতিরিক্ত কেন এই টাকাগুলো দেয়া হচ্ছে? আমি তো মনের ভিতরে আমার প্রশ্ন আছে যে এই জিনিসগুলো আমার টাকা না হলেও চলতো, তা আমাকে তো একসময় ধরবে। সরি, আমাদের কোন পড়ার মধ্যে অন্য কিছু, সরি এক্সট্রিমলি সরি, আমি একটু মাঝে মাঝে একটু সমস্যা আছে, তো এই জন্য আমি ইথিক্যালি যে জিনিসগুলো একটু ডেভেলপ করা দরকার আমাদের, সেই প্রসঙ্গে আমি এই কথাগুলো বলে ফেললাম। অবশ্যই। যে সব সময় আমাদের এগুলো মানে শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই জ্ঞানকে আবদ্ধ রেখে শুধু মানে চাকরি পাওয়া যাবে বা এটা সেটা করা যাবে, এই নিশ্চয়তা কিন্তু দিতে পারি না। অসংখ্য ফার্স্ট ক্লাস পাস, সেকেন্ড থার্ড অনেক আছে যারা চাকরি পেয়েছে, ওদের সেকেন্ড ক্লাস চাকরি পেয়েছে, তার মানে কি তার মধ্যে কম বেশি না, অনেক ভাগ। এটা এটা আমি বিলিভ করি যে আমার চাওয়াতে সৃষ্টিকর্তা যতটুকু আমাকে হেল্প করবে, এটা আমি বিলিভ করি। আমার মেধা আমাকে চাকরি দিতে পারে না, আমার মেধা আমার রিজিক দিতে পারে না। যদি আমার মেধা রিজিক দিত, তাহলে আমি ফার্স্ট ক্লাস থার্ড ফোর্থ ফিফথ হয়ে যে জায়গায় থাকি, তো আমার চেয়ে খারাপ ছাত্র আরো ভালো জায়গায় আছে, সেটা জবাব কি দিবে মেধা? কখনোই নয়। আবার যদি বলি আমার চেয়ে ভালো ছাত্র আমার চেয়ে খারাপ জায়গায় আছে, দেখবে অসংখ্য আছে, তুমি খুঁজে দেখো একটু। তো এই কারণে বলছি যে মেধা আমাকে দিতে পারে না, তবে আমাকে চেষ্টা করতে হবে। আমাদের কোরআনেও বলেছে যে তুমি বান্দার যতক্ষণ না পর্যন্ত চেষ্টা, নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আমি ভাগ্য পরিবর্তন করি না। তো আমাকে চেষ্টা করতে হবে, দিবেন কোনটা ভালো, আমার জন্য কোনটা ভালো হবে তিনি জানেন, তিনি সেটাই দিবেন। তো যাই হোক, আমি অন্যদিকে কথা বলে ফেললাম, 10 মিনিট চলে গেল। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা নর্ম শিখবো, যে আমার ইনার প্রোডাক্ট বললাম, ইনার প্রোডাক্টের পর বলছি বাই দ্য থার্ড এক্সামস the inner product non-negative if for any vector u,
thus its positive square roots এর যে পজিটিভ স্কয়ার রুট নির্ণয় করি কি হতো পজিটিভ স্কয়ার রুট করলে কি হবে এখানে আমাদের কিছু ভুল কনসেপ্ট আছে যে রুট করলে আমরা মনে করি আমরা রুট করলেই মনে করি যে এটা নেগেটিভ পজিটিভ হবে এটা কিন্তু বিষয় নয় আমি মনে হয় তোমাদের বলেছি কিনা না কয়েকদিন আমি কার সাথে বললাম অনেকগুলো ক্লাস নিচ্ছি তো ভুলে যাই যে আমি ধরে যে x ইকুয়াল টু √4 এটার মান কত এটা কিন্তু মান হচ্ছে 2 কিন্তু এটা প্লাস মাইনাস 2 নয় কিন্তু অথচ যদি বলি x স্কয়ার ইকুয়াল টু 4 এটা কত এটা x এর মান কিন্তু এটা হচ্ছে x এর মান হচ্ছে 2 আর মাইনাস 2 দেখে সহজভাবে দুটো অনেক কারণ আছে তো এগুলোর মানে কি সিদ্ধ করে তো এখানে 2 বসাও দুই পাশে সমান হবে মাইনাস 2 বসাও তার দুই পাশে সমান হবে তো এখানে তুমি 2 বসাও মানে x এর মান 2 বসাও তাহলে দুই পাশে সমান হবে x এর মান মাইনাস 2 পাশে এই পাশে জীবনে কখনো মাইনাস হবে না এখান থেকে যখন আমি এটাতে আমি যদি মনে করি আমি পরিবর্তন করব এখান থেকে ধরো এখানে যাব এখান থেকে এখানে আমরা অনেক সময় লিখি উভয় পক্ষে মূল করে পাই যে ভুলগুলো রেখে রাখি এখান থেকে এখানে যদি যাই তাহলে আমার সামনে প্লাস মাইনাস দিতে হবে সমীকরণের মূল একটা হবে না অবশ্যই দুটাই হবে তো আমি বলছি কিন্তু যদি আমি এটা না দেই কেবলমাত্র শুধু ফাঁকা রাখি তাহলে এটাকে আমি বলছি পজিটিভ স্কয়ার রুট এই জন্য ইটস পজিটিভ স্কয়ার রুটস উই ইউজ দ্য নোটেশন এটাকে আমরা দুটো যখন একই রকম হবে কিন্তু পজিটিভ তখন ইউ ইউ না লিখে ইউ ইউ দুপাশে দুটো মডেল আসছে না এটার মান হচ্ছে রুট ওভার এই যে পরে সুইচ করে ইউ ইউ কথা বুঝতে পারছো এটার ভ্যালু কি হবে পজিটিভ হবে সব সময় কিন্তু এটা যেহেতু নন নেগেটিভ হলে কি হতো বলো তো নেগেটিভ না √0 নেগেটিভ যদি হতো আনডিফাইন হতো সরি আনডিফাইন বলছি ইমাজিনারি হতো কিন্তু এটা এই জন্য আগে বলে নেই যে এই ভ্যালুটা হচ্ছে নন যেহেতু এটা নন নেগেটিভ এটা নেগেটিভ না তার মানে 0 সর্বনিম্ন হতে পারে 0 যদি না তাহলে √0 হয় কিন্তু যদি তুমি পজিটিভ হয় তাহলে ভ্যালুটা পাওয়া যায় সেটাই বলছে তাহলে দুইটা ইউ এখন বলছে তাহলে বলবো the non-negative number is called norm অথবা বলবো length of u আর এটা চিহ্নিত করবে এভাবে will be used frequently আচ্ছা এই কথাই বলেছে আর কিছু নেই if u equal to 1 or equivalently if u equal to 1 then u is called a unit vector এখানে না কথা বলেছে যে ভ্যালুটা 1 হয় তাহলে আমরা তাকে বলবো ইউনিট ভেক্টর আর ইউনিট ভ্যালু আর উল্টাটা নরমালাইজার বলবে সেটা বলছে every non-zero vector v in v can be multiplied by the reciprocal of its length to be obtained the unit vector u equal to 1 by v এই কথাগুলো বলছে এক্সাম্পল অফ লিনিয়ার স্পেচ কিছু এক্সাম্পল বলেছে লিনিয়ার প্রোডাক্ট স্পেচ এখানে কিছু এক্সাম্পল দিয়ে মানগুলো বের করেছে আগেরটার মতো করে একদম সিম্পল কথা প্রোডাক্ট এত ইকুয়াল টু এত লেখা যায় এগুলো আগের ইউজ করে বাই ডেফিনেশন ইউজ করে আমরা বলতে পারবো ইউ ডব্লিউ ইকুয়াল টু আমরা একবার ক্যালকুলেশন করে আমরা লিখলাম 2 3 5 5 এগুলো 22 মানগুলো দিয়েছে দেখো ইউ ভি ডব্লিউ তাহলে ইউ ডব্লিউ ইকুয়াল টু আমরা মান তো এখানে বলবো ইউ আর ডব্লিউ মানগুলো বসালে কিন্তু এটা আমরা পাচ্ছি এগুলো তো সিম্পল ক্যালকুলেশন পারবে আচ্ছা ইউ ডব্লিউ তাহলে হচ্ছে ভি ডব্লিউ বের করলো ভি ডব্লিউ বের করে এটার সাথে সমান কাজ এটা 3 ইউ 2 ডব্লিউ এটা মান দেখো এটার দুটার যোগফল না কি বলেছে বিয়োগফল 22 আর 24 এর মধ্যে বিয়োগফল এটার সমান হচ্ছে ঠিক আছে তো এটা বলছে যে এটা হবে কিনা শো দ্যাট দেখাও যে এটা সমান কিনা এটা কিন্তু এই ইয়েকে ছিল মানে এটা কিন্তু প্রপার্টিজ বেস ডেফিনেশনই কিন্তু এই কথাই বলেছিল এটা ভেরিফাই করেছে একটা মান দিয়ে এটা সত্য কিনা যে এতক্ষণ যে দেখালাম সেটা সত্য কিনা সেই মানগুলো এখানে দেখিয়েছে নরমালাইজারের ক্ষেত্রেও একইভাবে মান বের করেছে এগুলো দেখো তোমরা এক্সাম্পল করতে স্পেস ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে দেখো হিলবার্ট স্পেস খুব ইম্পর্টেন্ট হিলবার্ট স্পেস দেখো না বুঝলে আমাকে বলো ওই একই রকমের জিনিস সেগুলো হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে একবার ইনফিনিটি টার্ম পর্যন্ত চলছে সেটা হচ্ছে হিলবার্ট স্পেস আগামী হিলবার্ট স্পেস সম্পর্কে আমরা প্রশ্ন করবো দেখি ম্যাট্রিক্স স্পেসের পর হিলবার্ট স্পেস খুব ইম্পর্টেন্ট আচ্ছা ইনইকুয়ালিটি কস ইনইকুয়ালিটিটা দেখবে এটাই প্রমাণ করেছে এবং এটা তোমরা প্রুফ দেখবে থিওরাম প্রুফ আছে না বুঝলে আমি আগামী দিন বলবো আমার একটু কাজ আছে এই জন্য আমি তোমাদের শুধু হোমওয়ার্ক দিচ্ছি আগামী দিন কিন্তু এর উপরে তোমাদের ধরবো এটা কিন্তু প্রুফ কিন্তু ভিতরে আছে আমাকে দেখে নিই এটা প্রুফ যে হিলবার্ট স্পেস এবং এই কশি ইনইকুয়ালিটি কশি সোয়ার্জ ইনইকুয়ালিটি এই দুটো দেখবে আচ্ছা দুটো অ্যাঙ্গেল যদি এরকম দুটো ভেক্টর স্পেস থাকে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ইউভি
ডট ইউ ডট ভি ইকুয়াল টু ইউ ভি cos থিটা, মনে আছে ভেক্টরের ক্ষেত্রে? তো জাস্ট ওই নিয়মটা এখানে করেছে, cos থিটা ইকুয়াল টু ইউ ভি ডিভাইড বাই তাদের অ্যাবসলিউট ভ্যালু, কি বলে নর্ম, তাদের নর্মের গুণফল। এটা এক্সাম্পল যেটা দেয়া আছে দেখো 7.1, এটাও দেখবে। দু একটা এক্সাম্পল দেখলে তুমি জিনিসটা থিটাগুলো বুঝতে পারবে। অর্থগোনালিটি যদি তাদের মধ্যবর্তী কোণ কোনো 90 ডিগ্রি হয় তাহলে অর্থগোনালিটি প্রমাণ করে যে অর্থগোনালিটি V is inner product space and UV belongs to B is said to be orthogonal if U is said to be orthogonal if UV equal to 0. UV equal to মানে কি? UV equal to তো যেটা আছে cos থিটা cos 0 90 ডিগ্রি মানে cos 90 মানে 0, ওভাবে তুমি মান বের করতে পারো। একদম সহজ কথা, থিটার মান 0 90 ডিগ্রি হলেও বের করতে পারি, কিন্তু ওরা মানের দিক থেকে বলেছে সরাসরি এর মানটা 0 হলে আমরা বলছি অর্থগোনাল। কেন? কিন্তু ওটাই কারণ, অন্য কিছু না। এই যে দেখেন 90 ডিগ্রি cos 90 ডিগ্রি 0, সেটা এখানে ডিসক্রাইব করেছে, এছাড়া কিছু না। এক্সাম্পল তার সাথে এক্সাম্পল দিয়েছে। 7.6 7 পয়েন্ট অর্থোগোনাল কম্পোনেন্ট ভেক্টর যেটা আছে সেটা থেকে এরা বলেছে, দেখলে দেখতে পারো অর্থোগোনাল সেট এন্ড বেসিস। আচ্ছা, এটা নিয়ে আর এখানে আর কথা বলছি না, আর কথা বলবো না। আচ্ছা, অর্থোগোনাল বেসিস এন্ড লিনিয়ার কম্বিনেশন, ওই আগের যেগুলো কথা আগে লিনিয়ার কম্বিনেশন মনে পড়েছে, পড়ানো হয়েছে। লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই পড়ানো হয়েছে। কার্নেল লানেটি, হ্যাঁ পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে তো নাকি লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? জি স্যার, পড়ানো হয়েছে প্রথম। আর ফুরিয়ার সিরিজ তোমাদের পড়ানো হয়নি মেবি এখন পর্যন্ত। ম্যাথমেটিক্যাল মেথড কি পড়েছো তোমরা? ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মনে হয় পড়োনি। না স্যার, এখানে ফুরিয়ার দরকার নাই এর আগ পর্যন্ত, 7.7 এর আগ পর্যন্ত এই জিনিসগুলো দেখো, এগুলো পরবর্তীতে কাজে লাগবে যদি তোমাদের সিলেবাসে দেয়নি। এই জন্য আর বেশি আলোচনা করছি না এখানে। অর্থোগোনাল ম্যাট্রিসেস একই ব্যাপার। PP ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি। অর্থোগোনাল সেট দিয়েছে এখানে, অর্থোগোনাল কমপ্লিমেন্টস, ও না অর্থোগোনাল কমপ্লিমেন্টস আছে, হ্যাঁ করতে হবে। অর্থোগোনাল কমপ্লিমেন্টস বলছে, অর্থোগোনাল সেট বলেছে। হিলবার্টস থিওরেম বলে না এখানে, কোয়ালিটি ডিফিনিট। ওটা নরমাল পদ্ধতি গেলে এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটাকে ম্যাট্রিক্স আকারে যেভাবে প্রকাশ করা যায় সেটা আগামী দিন আমরা দেখাবো, আমি দেখাবো। তো আমি এটা যখন দেখাবো তখন কিন্তু ওদিকের গুলো আর আলোচনা করব না। অতএব এর আগ পর্যন্ত 7.15 এর আগ পর্যন্ত তোমরা দেখবে। আমি এরপরে একটু আলোচনা করব, করার পরে আমি আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে যাব। ডিটারমিনেন্ট অত করাবো না, ডিটারমিনেন্ট তোমরা আগেই করেছো, ওরা বেশি ডিটারমিনেন্ট আলোচনা করে নাই, কিন্তু তারপরে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যেহেতু আছে, সেই জন্য আমরা আলোচনা করব তখন। ঠিক আছে, স্যার। তো ঠিক আছে, এটা আগ পর্যন্ত তোমরা দেখো, বাকিটুকু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখাবো। লাস্টে কমপ্লেক্সের আছে, এটা পরবর্তীতে কথা বলবো। 7.7 এর আগ পর্যন্ত তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা স্যার। দেখলে বুঝবা, একদম ভয় পাওয়ার কারণ নেই। আমি আরো ডিটেলস পড়াতাম, আমার একটু ব্যস্ত হয়ে আছি খুব কাজের চাপে, তো কথা হবে আবার ইনশাল্লাহ। কার কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা। এই মুমতাহানের বাড়ি কোথায় বললো না যে? কি কোথায়? আমার বাসা রাজশাহী। রাজশাহী কোথায়? স্যার বানেশ্বর। তাই তো, পুঠিয়ার পাশে তাই না? পুঠিয়ার রাজবাড়ি মানে একটা ছবি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।